লাইভও যাচ্ছে, আমি যতদূর জানি লাইভে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাজার হাজার মানুষ আমাদের আলোচনা শুনছেন। কাজেই আমরা এখানে যে কথা বলি এই কথা যে একেবারে কেউ শোনে না সেটাও নয়। তো এই সবগুলো বিষয় বিবেচনা রেখে আমি যে বক্তব্য দিয়ে আমি আজকে আলোচনা শুরু করব সেটা হচ্ছে, বিশেষ করে মিডিয়া সাংবাদিকরা তারা শিরোনাম খোঁজেন, কাজে সেভাবেই আমি শুরু করছি এবং কিছুটা আত্মসমালোচনার সুরেও বলছি। কাজে আপনারা সেই আঙ্গিকে আমার বক্তব্য নেবেন, আমি অন্যকে সমালোচনা করার জন্য বলছি না। কথাটি হচ্ছে এই যে, when the party becomes more powerful than the people, then democracy is in danger. বাংলায় বলতে গেলে যে, রাজনৈতিক দলগুলো যদি দেশের মানুষের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে কিন্তু গণতন্ত্র বিপর্যয়ের ভেতরে পড়ে। এই কথাটি বলেছি কারণ এই কথাটির সঙ্গে আজকের যে গবেষণাপত্র তার একটি অত্যন্ত গভীর যোগসূত্র রয়েছে, আমি সেভাবে দেখেছি। আমি কেন এই কথা বলছি সেটা কিছুক্ষণ পরে সে কথায় যাব এবং আমি সেটা ব্যাখ্যা করব। তার আগে আমি আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে এই, এখানে একটি গবেষণাপত্র আছে, পিআর সিস্টেম বাংলাদেশের বেলায় প্রযোজ্য কিনা। এই কাজটি কিন্তু আমরা করেছিলাম আজকে থেকে 10 বছর আগে। এখানে একজন বক্তা বলেছেন যে পিআর কোনো বাংলাদেশি ইস্যু ছিল না, জনগণ কোনোদিন পিআর নিয়ে কথা বলেনি। কিন্তু পলিটিক্যাল সায়েন্সে যেহেতু এই বিষয়টি এসেছে, মূলত দুটি পদ্ধতি নির্বাচনে, একটা বলা হয় যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যারা এখানে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা জানবেন। এফপিটিপি, অর্থাৎ আমরা যে প্রক্রিয়া নির্বাচন এখন করি, খুব সহজ বাংলায় বলছি, আমরা তো খেলার মাঠে যাই, বাৎসরিক স্পোর্টস হয়, সেখানে দেখি যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, একটা স্টার্টিং পয়েন্ট থাকে আর একটা শেষ একটা ফিতে, লাল ফিতে দেওয়া থাকে, সেটাকে আমরা বলি পোস্ট। তো ফার্স্ট পাস দ্য পোস্ট মানে হচ্ছে আমরা যখন রেস শুরু করি, দৌড় শুরু করি প্রতিযোগিতা, সবার আগে যে লাল ফিতায় পৌঁছে তিনি কিন্তু বিজয়ী। এবং বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় সেটা কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্ট, অর্থাৎ যেই সবচেয়ে বেশি ভোট পান তিনি কিন্তু বিজয়ী হন। এখানে কিন্তু 50% হলো কি না হলো, এখানে কোনো ক্রমানুসারে হলো কি না হলো, কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে, কে তৃতীয় হয়েছে, কে চতুর্থ হয়েছে, কে পঞ্চম সংখ্যক ভোট পেয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এবং এটা বাংলাদেশে এই কারণেই প্রচলিত যে বাংলাদেশের যে আর্থ সামাজিক ব্যবস্থার কথা একটু আগে এখানে বিভিন্ন আলোচক তারা উল্লেখ করেছেন, আমাদের আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে সামাজিক এবং আর্থিক এবং আমাদের কালচারাল এবং আমাদের যে মানসিক যে সাইকোলজি, সেই সব কিছুর পরিপ্রেক্ষিতে সবচেয়ে সহজ যে পদ্ধতি যাতে করে আমরা মানুষের মতামতটা রাষ্ট্রীয় পর্যায়ে উন্নীত করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট, এফপিটিপি পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে কিন্তু, আর এটার আরেকটা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় আরেকটা টার্মিনোলজি আছে, তাকে বলা হয় যে সিঙ্গল ট্রান্সফারেবল ভোট, অর্থাৎ আমি একজনকে ভোট দিচ্ছি এবং যে সর্বোচ্চ ভোট পাবে সেই বিজয়ী। এর চেয়ে সহজ ভোটিং পদ্ধতি পৃথিবীতে নেই। এবং আপনারা লক্ষ্য করেছেন যে বিশ্বের যে মডেলে আমরা গণতন্ত্রটাকে প্র্যাকটিস করি বাংলাদেশে, দি ওয়েস্টমিনিস্টার, যেখানে 1000 বছর ধরে এই গণতান্ত্রিক পদ্ধতি একটা ক্রমানুসারে, যেটা আজকের বিলেতের গণতান্ত্রিক পদ্ধতিতে রূপ নিয়েছে, তা সত্ত্বেও কিন্তু সেখানে পিআর পদ্ধতি প্রচলিত হয়নি। আমেরিকার যুক্তরাষ্ট্রে 250 বছরের যে গণতন্ত্র, সেখানে কিন্তু পিআর পদ্ধতি প্রচলিত হয়নি। বিশ্বের বড় বড় যে গণতন্ত্রগুলো রয়েছে, কানাডা বলুন, অস্ট্রেলিয়া বলুন, ভারত বলুন, কোথাও কিন্তু পিআর পদ্ধতির প্রচলন হয়নি সংসদ নির্বাচনে।
কনস্টিটিউয়েন্সির বেসিসে হয়। তো আমি সেই কথাগুলো অধিকতর ব্যাখ্যা যাব না। আমার মনে হয় যে আমরা গবেষণাপত্রে যা পেয়েছি এবং আমরা যা মুখে বলছি, তবে গবেষণায় স্যাম্পলিংয়ের মাধ্যমে হয়তো আরেকটি বিষয় তারা যোগ করতে পারতেন, যে যদি একটি সার্ভে করতেন যে বাংলাদেশের সাধারণ মানুষ কারা পিয়ার পদ্ধতি বোঝে। ইটস হাইলি কমপ্লিকেটেড প্রসেস, এবং পিয়ার পদ্ধতি কিন্তু একরকম নয়, অন্তত 10, 15, 20 রকমের পিয়ার পদ্ধতি আছে, এবং মিক্সড পদ্ধতি আছে যেখানে পিয়ারও চলে, এফপিটিপি আমরা যেটা করি, ফার্স্ট পাস দ্য পোস্ট, সেই পদ্ধতি, উভয় পদ্ধতিতে কিন্তু নির্বাচন হয়ে থাকে। কাজে তারা যদি এর সঙ্গে একটি বিষয় যোগ করতেন যে একটি সার্ভেও থাকতো যে বাংলাদেশের সাধারণ মানুষ, তৃণমূলের মানুষ একটি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিয়ে যে কারা পিয়ার পদ্ধতি চায় এবং কারা এখনকার প্রচলিত পদ্ধতি চায়, তাহলে কিন্তু আমার মনে হয় এই গবেষণাপত্রটি আরো বেশি জোরদার হতো এবং আরো শক্তিশালী হতো, এবং আমরা দেশের মানুষের মতামত আরো স্পষ্টভাবে জানতে পারতাম। এতে গেল পিয়ার পদ্ধতির কথা। দেখুন, এইখানে 26টি দেশের কথা বলা হয়েছে গবেষণাপত্রে যেখানে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। আমি যদি বলি একটু যোগ করি, এটা যদি 27 হলে আরো ভালো হতো, কারণ সেই 26টির তালিকায় কিন্তু আমি বাংলাদেশের নাম দেখিনি। বাংলাদেশেও কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল, এবং আজকে থেকে প্রায় 35 বছর আগে। কাজে সেই উদাহরণটাও কিন্তু এর সঙ্গে যুক্ত হলে এই গবেষণাপত্রটি আরো শক্তিশালী হতো। এবং এখানে একজন বক্তা ইতিমধ্যে বলে গিয়েছেন চমৎকারভাবে যে সেই ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদ ছিল কিন্তু মাত্র 3 মাস। এখানে দেখুন 1, 2 তালিকায় দেখুন 1, 2, 3 নম্বরে যে দেশটি আছে সেটা 3 মাস। কাজে বাংলাদেশ সেখানে সেই তালিকায় 3 নম্বরে আসতো। 3 মাস, এবং 3 মাসের মাথায় যে নির্বাচনটি হয়েছিল, আপনারা অনেকে ভুলে গিয়েছিলেন, হয়তো ভুলে গিয়েছেন, আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আজকে থেকে 35 বছর আগের কথা। সেই 3 মাসের ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তখন কেয়ারটেকার শব্দটা ব্যবহার করেছিলাম, সেই 3 মাসের কেয়ারটেকার গভর্নমেন্টও কিন্তু একাধিক সংস্কার কমিশন তারা সৃষ্টি করেছিলেন এবং তারা রিপোর্ট দিয়েছিলেন। কিন্তু সেই রিপোর্ট নিয়ে দেন দরবার হয়নি। সেই রিপোর্ট নিয়ে দিনের পর দিন ধরে, মাসের পর মাস ধরে কোনো বিতর্ক বা আলোচনা হয়নি, কারণ তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। তখনকার সেই 3 মাসের কেয়ারটেকার সরকার বলেছিলেন যে আমরা এই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট, যেটা নির্বাচিত সরকার আগামীতে আসবে তাদের বিবেচনার জন্য রেখে যাচ্ছি। কেননা আসলে আপনার যদি মৌলিক প্রশ্নে ফিরে যায়, এই দেশের সংস্কার করার যে আসল অধিকার সেটা কিন্তু একটা নির্বাচিত সরকারেরই আছে। একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে যেটা আছে, এটা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এসেছে, এটা আমাদের মানতে হবে। এখানে আপনারা জানেন যে কোন অবস্থার প্রেক্ষিতে আজকের এই সরকারটি সৃষ্টি হয়েছিল। ডকট্রিন অফ নেসেসিটি আমরা যেটাকে বলি আইনের ভাষায়। কাজে তারা সেই কাজগুলো তারা করবে যেগুলো অত্যাবশ্যকীয়, নেসেসিটি যেটাকে বলা হয়, সেই নেসেসিটির প্রয়োজনে যা যা করা প্রয়োজন সেগুলো তারা করবে। কাজে আমাদের নিজের দেশে 26টি দেশে যাওয়ার দরকার নাই, আমাদের নিজের দেশে যে উদাহরণটি রয়েছে সেটি আমরা দেখি না কেন। তারা তো 3 মাসের ভিতরে প্রয়োজনীয় যা যা করার করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়েছিলেন, এবং এমন একটি নির্বাচন দিয়েছিলেন যে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আজও আপনি জিজ্ঞাসা করুন একজন নিরপেক্ষভাবে উত্তর দেবে বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন কিন্তু 91 সালের নির্বাচন ছিল। কাজেই এইটা নিয়ে দ্বিমত করার খুব একটা সুযোগ যে আছে তা না, এবং জনাব মাহবুবুল্লাহ সাহেব অনেক কথা বলেছেন এবং তিনি চমৎকারভাবে বলেছেন যে তিনি সরকারের সমালোচনা যাবেন না, এবং সরকারের সমালোচনা যাবার কোনো দরকারও নেই। আর এখানে আমাদের মাসুদ কামাল সাহেব তিনি বিএনপিকে অভিযুক্ত করেছেন যে কেন আমরা ফেব্রুয়ারির কথা বললাম, কেন আমরা ডিসেম্বরের কথা বললাম, অক্টোবরে কেন বললাম না, এবং অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন।
কাজে সেটার উত্তর দিতে হবে। উত্তর দিতে হবে এই কারণে যে একজন রাজনীতিক কিন্তু অনেক কঠিন অবস্থায় জীবনযাপন করে। একজন সাংবাদিক তার যে কর্মপদ্ধতি, একজন ইঞ্জিনিয়ার তার যে কর্মপদ্ধতি, একজন ডাক্তার এখানে মঞ্চে বসা আছেন তাদের যে কর্মপদ্ধতি, একজন শিক্ষক তার যে কর্মপদ্ধতি, একজন আইনজীবী তার যে কর্মপদ্ধতি, তার এই সব কিছু মিলিয়ে কিন্তু রাজনীতিকে কাজ করতে হয়। অনেক অনেক ভিউ পয়েন্ট সমন্বয় করে একসঙ্গে কাজ করতে হয়। এবং সেখানে আমি একটি কোটেশন দিয়ে মাসুদ কামাল সাহেবের প্রশ্নের উত্তর দেব। কোটেশনটি হচ্ছে অনেক পুরনো বিলাতে বিখ্যাত পার্লামেন্টারিয়ান, তিনি বলেছিলেন, when a politician says yes, it means maybe. When a politician says maybe, it means no. And when a politician says no, he is not even a politician. অর্থাৎ পলিটিশিয়ান হিসেবে আমাদের জীবনযাপন এত কঠিন যে আমরা সত্যিকার অনেস্টলি নাও বলতে পারি না, তাহলে আর পলিটিশিয়ান থাকা যায় না। এটা মূল বক্তব্য হচ্ছে, আমি যদিও হিউমার করে বলেছি, এটা মূল বক্তব্য হচ্ছে একজন পলিটিশিয়ানকে কিন্তু সবকিছু সমন্বয় করে কাজ করতে হয়। এবং ওই যে কনসেনসাস বিল্ডিং এর কথা বলা হয়, বা একজন পলিটিশিয়ানের মতের সঙ্গে আরেকজনের মত না মিললে সরাসরি না করে এটাকে কিভাবে একটা সমাধানে নিয়ে যেতে হয়, এই ধরনের পদ্ধতিতে একজন রাজনীতিকে কাজ করতে হয়। কাজে একজন সাংবাদিকের কাজ অনেক সহজ, তিনি একটা কথা বলে সেটা একদম জোর গলায় বলতে পারেন, বা অন্য কেউ বলতে পারেন জোর গলায়। একজন অর্থনীতিবিদ যেমন একটা অর্থনীতির ব্যাপারে তিনি জোর গলায় বলতে পারেন যে এটা এভাবে করা উচিত। একটা ব্রিজ, যেমন একটা ব্রিজের বেলায় বলুন এভাবে করা উচিত, কিন্তু একজন রাজনীতিক যখন সেখানে যায় তখন সেই ব্রিজটি কিন্তু মডিফাই করতে হয়, এবং অনেক সময় ইঞ্জিনিয়ারিং এর ডিজাইনের বাইরে গিয়ে একটা ব্রিজ করতে হয়, বা রেকমেন্ডেশনের বাইরে গিয়ে একটা ব্রিজ তৈরি করতে হয়। তো কাজে এই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘ করব না, মূল কথাটি আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি। যে কথাটি আমি এখানে বলবো, যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি সেই কথা আবার ফিরে আসছি, যে আমি কেন বলেছি যে যদি পার্টি, যদি রাজনৈতিক দল যদি জনগণের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এই কথাটি আমি কেন বলেছি? কথাটি বলেছি যে আপনারা যদি পিআর পদ্ধতির গভীরে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানে মানুষ কিন্তু সত্যিকার অর্থে একটি দলকে ভোট দিচ্ছে, কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছে না। তো বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, মানুষকে জবাবদিহি করতে চায়, মানুষকে প্রশ্ন করতে চায়, বাংলাদেশের মানুষের ধৈর্য অত্যন্ত সীমিত, অধৈর্য হয়ে যায় কোনো কিছুতে। বাংলাদেশের মানুষ আবেগময়। তো সেগুলি বিষয়গুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কাজে সেখানে একটি নৈর্ব্যক্তিক, আমি বলবো যে পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। কাজে এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি, চরিত্র এবং যে সাইকোলজি, তার সঙ্গে কিন্তু কখনো খাপ খাবে না। এবং সেই কারণেই মানুষ একজন নৈর্ব্যক্তিক দলকে, রাজনৈতিক দলকে ভোট দেবে, এটা সত্য, দলকে দেবে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করব। বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আমাকে ভোট দেবে, কাল কিন্তু আমাকে দায়ী করবে। আমি যদি তার সঠিক যে এক্সপেকটেশন, তার যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ না করি তখন আমাকে দায়ী করবে ব্যক্তি হিসেবে। এবং এইটা কিন্তু এভাবেই আমরা রাজনীতি করে এসেছি। কাজেই আজকে এই বিষয়টি নিয়ে, নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে ডিবেট হবে, আলোচনা হবে। তবে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষিত এবং আমরা বিশ্বের যে দেশগুলো, সেই দেশগুলোর যে প্রেক্ষিত আমরা দেখেছি। আমি যখন এই কথাগুলো বলি অনেকে আমাকে বলেন যে পৃথিবীর তো আরো 40টা না 50টা দেশে, বিভিন্ন দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। তখন আমার উত্তর হচ্ছে এই, যেটা আমি বলেছি, যে ওই 30-40টি দেশের প্রেক্ষিত আর বাংলাদেশের প্রেক্ষিত কিন্তু এক নয়। যে কারণে এখানে এই পিআর পদ্ধতি একটা ডিবেট আজকে কতটা প্রাসঙ্গিক
সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। আরেকটি কথা উঠেছে, এই গণতান্ত্রিক সরকার যত তিনটি অংশ আছে আজকের আলোচনা, একটা হচ্ছে গণতন্ত্র উত্তরণ। তো সেই বিষয়টা বলছি যে এই যে একটি গণতান্ত্রিক সরকারে যাবার বাংলাদেশের মানুষের যে ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ করার বিষয়ে যত বিলম্ব হবে তত সমস্যা দেখা দেবে। ইতিমধ্যে সমস্যা দেখা গিয়েছে। ববি আজহার সাহেব ছিলেন, তিনি চলে গেছেন, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার বক্তব্যের কিছু বিবরণ দিয়েছেন। আমি ছোট্ট একটি বিবরণ দিই আমার নিজের অভিজ্ঞতা থেকে। প্রধান উপদেষ্টাকে আমি আজকে থেকে কিছুদিন আগে বলেছিলাম, এই যে নৈরাজ্য, এই যে মব রুল আপনারা বলছেন, এই যে আইন শৃঙ্খলার অবনতি বলছেন, আমি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলেছিলাম, আপনি আজকে নির্বাচনের তারিখ ঘোষণা দিন, দেখবেন যে আগামীকাল থেকে বাংলাদেশে এই নৈরাজ্য ক্রমশ অপসৃত হয়ে যাবে। কারণ যে বাংলাদেশের মানুষের সাইকোলজিটা তো আমরা জানি। আমরা এই যে নির্বাচন তো বাংলাদেশ একটি উৎসবের মতো ছিল, আমরা কি দেখিনি সেই উৎসব? 91-র কথা আমি একটু আগে বলেছি, তখন কি উৎসবের মতো ছিল না? তো কাজেই আমি যখন প্রথম রাজনীতিতে আসি 91 সালে, আমি প্রায় 100 উপদেষ্টা, আমার নিজের উপদেষ্টা, তাদের সঙ্গে আলাপ করেছিলাম। এবং তাদের মধ্যে আমাকে কয়েকজন নিষেধ করেছিল যে এই সন্ত্রাসময় পরিস্থিতি, 80-র দশকের কথা বলছি, এই সন্ত্রাসময় রাজনীতির মধ্যে যাওয়া যে আর এত বড় কোনো বোকামি আর হয় না, এই কথা আমাকে বলেছিলেন অত্যন্ত জ্ঞানীগুণী লোকেরা। কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিনের জাস্টিস শাহাবুদ্দিনের কেয়ারটেকার সরকার নির্বাচন ঘোষণা করার পরে এরকম কোনো দৃশ্যমান কোনো সংঘাত আমরা কিন্তু দেখতে পাইনি। এই কারণে যে বাংলাদেশের মানুষ যখন একবার নির্বাচনে ঝুঁকে পড়ে, তখন কিন্তু অন্য কিছুতে যাওয়ার সুযোগ তাদের থাকে না। ঠিক আমি এখনো এটা বিশ্বাস করি যে যদি সত্যি 5 তারিখে নির্বাচনের তারিখ ঘোষিত হয়, সেটা কি ডিসেম্বরে হলো বা অক্টোবরে হলো বা ফেব্রুয়ারিতে হলো, আমি সেটা নিয়ে খুব একটা চিন্তিত নই। মনে করি না যে এটা খুব বড় একটা সমস্যা, যদি কোনো অহেতুক বিলম্ব না হয় এবং নির্বাচন তারিখ যাতে ঘোষিত হয়। আজকে আমরা যে বিষয়গুলো, যে সার্বিক সমাজের যে পরিস্থিতিগুলো নিয়ে যে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা যে শঙ্কিত হচ্ছি, এই যে নৈরাজ্য যেটা বললাম, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা বললাম, এই যে বিভিন্ন পরিস্থিতি আজকে সৃষ্টি হচ্ছে, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে এবং মানুষ তাদের গণতান্ত্রিক যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে থেকে 1 বছর আগে ছাত্র জনতা বিদ্রোহ করেছিল। আমি বিদ্রোহ শব্দটি ব্যবহার করব, অনেকে আমরা জানি না সঠিক কোনটা শব্দ, বিদ্রোহ, বিপ্লব বা কোনটা কি হবে না হবে, আমি বিদ্রোহ শব্দটাই ব্যবহার করেছি। তারা কিন্তু দীর্ঘ 15 বছরের যে পুঞ্জীভূত যে ক্ষোভ, তার বিরুদ্ধে আমি বিশ্বাস করি বিদ্রোহ ঘোষণা করেছিল। এটা শুধু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, আসলে সেটা হয়তো ছিল মুখে বা তাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ছিল, কিন্তু তার ভেতরে যে অন্তর্নিহিত যে বিষয়টি ছিল, সেটা কিন্তু একটা সার্বিক ক্ষোভ। এবং সেই ক্ষোভটি কি ছিল? যে বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে স্বৈরাচারকে দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। কাজে আজকের গবেষণার যে প্রথম যে অংশ, গণতন্ত্র উত্তরণ, আমি এই কথা বলেই শেষ করব যে আসুন আমরা এদেশের মানুষের যে চিরন্তন যে আকাঙ্ক্ষা, আমরা যে কারণে 71 সালে একটি রাষ্ট্র থেকে আমরা আলাদা হয়ে এসেছিলাম যে গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষায় আমরা আবার নতুন করে আমরা যাত্রা শুরু করি। সবাইকে ধন্যবাদ।